পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ ব্যাটসম্যানরা তাদের জাত চিনিয়েছে, তাদের কতটুকু অ্যাবিলিটি আছে, তাদের কতটা সক্ষমতা রয়েছে এই সেকেন্ড টেস্ট ম্যাচে সবাইকে বুঝিয়ে দিয়েছে। পাকিস্তান বোলাররা বাংলাদেশ ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছে, আর সেই পরীক্ষায় বাংলাদেশের ব্যাটসম্যান কেউই পাস করতে পারে নাই, সবাই কিন্তু ফেল করেছে, শুধুমাত্র লিটন কুমার দাস ছাড়া। এই টেস্ট ম্যাচটায় বাংলাদেশ কি বাজে ব্যাটিং করলো, আপনি যদি তাদের উইকেটের ধরনগুলো দেখেন যে তারা কিভাবে আউট হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে টসে হেরে মানে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল, মানে দলীয় কোনো রান সংগ্রহ করার আগে মানে জয় 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে। মানে এই হচ্ছে বাংলাদেশ ব্যাটসম্যানদের অবস্থা। মানে টপ অর্ডাররা রীতিমতো মানে ফ্লপ করতেছে, মানে ওপেনিং জুটি আবারও ব্যর্থতার প্রমাণ দিয়েছে। আর অভিষেক হয়েছে আমাদের তানজিদ তামিম, মানে 26 রানে করে সেও কিন্তু আউট হয়ে গেছে, মানে সেও কিন্তু তার এই টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসটা ঝলকাতে পারেনি, মানে রাঙাতে পারেনি। সে কি করলো, ওই আগের মতোই একই অবস্থা, মানে টপ অর্ডাররা যেভাবে বাজেভাবে আউট হয়, মানে উইকেটটা ভিলিয়ে দিয়ে চলে আসে, সে কিন্তু সেই কাজটাই করেছে। তাদের উইকেটের ধরনগুলো আপনি দেখেন যে তারা কিভাবে আউট হয়েছে। আপনারা অনেক সময় বলেন না যে টেস্ট খেলুক বড় বড় দেশগুলো বাংলাদেশকে কেন আমন্ত্রণ করে না, বাংলাদেশের সাথে কেন সিরিজ খেলতে চায় না, এটা বলেন না অনেক সময়। তারা জানে বাংলাদেশের অ্যাবিলিটি সম্পর্কে, যে জানে এই দলটার কি কি ব্যাটসম্যান রয়েছে, মানে তারা কি ধরনের ব্যাটসম্যান, যে একটা ম্যাচ তারা ভালো খেলবে, পরের ম্যাচটা তারা খারাপ খেলবে। এখন যদি এই পাকিস্তান সাথে যে সিরিজটা হলো টেস্ট ম্যাচের, এই টেস্ট ম্যাচ সিরিজটা যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারতো পাকিস্তানকে, মানে ব্যাটসম্যানরা ডোমিনেট করে খেলতে পারতো, তাহলে মানে টেস্ট খেলোয়াড় বড় বড় দেশগুলো বাংলাদেশকে আমন্ত্রণ করতো, তখন বুঝতে পারতো না বাংলাদেশ দলটা একটু উন্নত হয়েছে, তাদের সাথে আমাদের খেলা উচিত। দাদার আদিকাল থেকে আমরা একই দেখতেছি, মানে বাংলাদেশের ব্যাটসম্যানদের এই অবস্থা, একটা ম্যাচ ভালো খেলবে, পরের ম্যাচটা খারাপ খেলবে, একটা ইনিংস ভালো খেলবে, পরের ইনিংসটা খারাপ খেলবে। আপনি একটু মিলিয়ে দেখেন রে ভাই, যদি একজন সত্যিকারী ক্রিকেট প্রেমী হয়ে থাকেন আর বাংলাদেশ দলের খোঁজখবর রেখে থাকেন, তাহলে আপনি বলেন তো বাংলাদেশ কতটা ম্যাচ এরকম খেলছে ব্যাক টু ব্যাক উইন হয়েছে, মানে ব্যাক টু ব্যাক মানে ব্যাটসম্যানরা ভালো খেলছে, পুরা রেয়ারে খুবই কম। মানে এরকম আমরা খুবই কম দেখি যে একটা ব্যাটসম্যান ধারাবাহিকতা পারফর্ম করতেছে, যে একটা ব্যাটসম্যান মানে হারা ম্যাচ জিতিয়ে নিয়ে আসতেছে, এরকম আমরা কিন্তু কোনো ব্যাটসম্যানকে আমরা পাইতেছি না। আর বাইরের রাষ্ট্রে যারা বড় বড় টেস্ট খেলার দেশগুলো আছে, যেই দলের সাথে খেলার জন্য আমরা আগ্রহ বসে থাকি যে তারা আমাদের আমন্ত্রণ করে না, তারা আমাদের দেশে খেলতে আসে না, ওই দলের দেখেন এক একটা ব্যাটসম্যান এক এক দিন যখন তার দিন লেখা থাকে, তখন সেই ব্যাটসম্যানরা ম্যাচটা উইন করে বের হয়। মানে একটা টেস্ট ম্যাচ যদি সেটা তারা হেরেও যেতে চায়, তাহলে কিন্তু ওই ব্যাটসম্যানটা কিন্তু এতটুকু লড়াই করে সেই টেস্ট ম্যাচটা ড্র করতে বাধ্য হয়। মানে এই ধরনের ব্যাটসম্যান কি বাংলাদেশের জন্ম হয়েছে? আমি দেখি না। মানে আমি যতদিন পর্যন্ত ক্রিকেট খেলা দেখতেছি, এরকম ম্যানার কোনো ব্যাটসম্যান আমি পাইনি, যে একটা ব্যাটসম্যান আছে ধারাবাহিকতা রান করছে, একটা ম্যাচের দায়িত্ব নিয়ে খেলে, এই টেস্টটা বিল্ড আপ করা, একটা ইনিংস বিল্ড আপ করা, দলের পুঁজি বের করে দেওয়া। এই টেস্ট ম্যাচটা কিভাবে আউট হলো আপনি দেখলেন ভালো করে, যে কিভাবে তারা আউট হয়েছে, মানে খাম খেলি মতো আউট হয়েছে। একজন ব্যাটসম্যানে ভালো বলে আউট হয়েছে দেখাতে পারবেন? এই টেস্ট ম্যাচের মধ্যে যে 200+ স্কোরটা হয়েছে শুধুমাত্র লিটন কুমার দাস আর হলো গিয়া তাইজুলের কারণে। এই জুটিতে মানে 60 রান সংগ্রহ করেছে, মানে সেরা জুটি এটাই, এটা সেরা জুটি। যে এই 200+ রানের মধ্যে লিটন কুমার দাস আর তাইজুলের মধ্যে সেরা জুটি হয়েছে 60 রানের। তাইজুল সেখানে 40 বল খেলছে, মামুলি ব্যাপার, একটা বলার হয়ে 40 বল খেলছে। তাহলে এটাই হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের অ্যাবিলিটি। আমি এই জন্য বলি, এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে ভাই বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জিতছে, এত লাফালাফি করার কিছু নাই, বাংলাদেশের পরে নিচে খারাপ খেলতে পারে, কারণ বাংলাদেশ এটা অভ্যাস হয়ে গেছে। এখন ঠিকই তো এটা হয়ে গেল ভাই, দেখছেন দ্বিতীয় টেস্ট ম্যাচটা কি খেললো, কি বাজে ব্যাটিং করলো। দেখা যাক এখন সামনের ইনিংস রয়েছে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কীরকম ব্যাট করে আর বলাররা কি করে, তখন বোঝা যাবে। যদি বলাররা এইভাবে উইকেট নিতে পারে পাকিস্তানের, তখন হয়তো বোঝা যেতে পারে না এই উইকেটটাই ছিল বোলিং পিচ। এই কারণে বাংলাদেশ ব্যাটসম্যান, পাকিস্তান যখন ব্যাটিং করতে আসবে তাদের ফার্স্ট ইনিংসে বাংলাদেশ বলাররা যদি এভাবে পাকিস্তানদের আউট করতে পারে, তাহলে বোঝা যাবে যে এটা ব্যাটিং পিচ ছিল, বাংলাদেশ ব্যাটসম্যানদের কিছু করার ছিল না। তবে লিটন কুমার দাস যেভাবে ব্যাটিং করলো এবং তাইজুল যেভাবে বল ফেস করলো, 40 বল খেলছে তাইজুল, এটা বোঝা যাচ্ছে না যে এটা একটা বোলিং পিচ ছিল, এটা মোটামুটি কিন্তু ব্যাটিং পিচই বলা যায়। তবে দেখা যাক এখন বাংলাদেশ যখন বোলিং করবে, পাকিস্তান ব্যাটিং করবে, তখন এটা আসল রহস্যটা বেরিয়ে আসবে। তবে আমি আশাবাদী বাংলাদেশ সেকেন্ড ইনিংসটায় কামব্যাক করবে, কারণ যেহেতু ফার্স্ট ইনিংসটায় তারা ফ্লপ করছে, সেকেন্ড ইনিংসটা কামব্যাক করার চান্স রয়েছে। আর না হতে কিন্তু তারা সেকেন্ড ইনিংসটা আরো বাজে পারফরমেন্স করবে, কারণ বাংলাদেশের ইতিহাসে এরকম ধরনের অনেক ঘটনা রয়েছে। আপনি একটু মিলিয়ে দেখেন
ইতিহাস ঘেটে দেখেন বাংলাদেশের ইতিহাসগুলা কি বলে টেস্টের। হয়তো আমার সাথে অনেকে এগ্রি হবেন না, তবে আপনি একটু মিলিয়ে দেখেন আমি যেই ধরনের কথাগুলো বললাম যে বাংলাদেশের ব্যাটসম্যানদের অ্যাবিলিটি কি